অপরিবাহী এবং তাপমাত্রা স্থির রেখে অপরিবাহী পদার্থের তৈরি দুইটা ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারের উভয়টিতে 1 × 10⁵ প্যাসকেল চাপে 123 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল হিলিয়াম গ্যাস নেওয়া হয়েছে। তারপর সিলিন্ডার দ্বয়ের চাপের পরিমাণ 1/3 হ্রাস করে তা পর্যবেক্ষণ করা হয়েছে। সো এখানে হিলিয়ামের তোমার গামার ভ্যালু এবং আইডিয়াল গ্যাসের আর এর মান দেওয়া আছে। ওকে, তাহলে গ নম্বরে আমাকে বের করতে বলছে যে উদ্দীপকের তথ্য ব্যবহার করে তাপ অপরিবাহী পদার্থের সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। সো অপরিবাহী পদার্থের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করার জন্য আগে আমাদের তাপ অপরিবাহী পদার্থের কী কী ইনফরমেশন দিচ্ছে সেগুলো একটু আমরা চিন্তা করি। সো তাপ অপরিবাহী মানে হচ্ছে তাপের কোনো পরিবহন হবে না। তাপের পরিবহন না হলে আমরা জানি ডেল্টা কিউ 0। সো তাপের আদান প্রদান 0 হলে এই প্রক্রিয়াটাকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে প্রক্রিয়া নিয়ে কাজ করতে বলছে এখানে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা পরিবর্তন হবে কিন্তু তাপের কোনো পরিবর্তন হবে না। তাহলে সেই পরিবর্তিত তাপমাত্রাটা বের করতে বলছে T2। তাহলে T1 কত প্রশ্নে দেওয়া আছে, T1 হচ্ছে 123 ডিগ্রি সেলসিয়াস। P1 আমাকে দেওয়া আছে 1 × 10⁵ প্যাসকেল এবং মূল সংখ্যা দেওয়া আছে 2 মোল। এখন আমাদের পরিবর্তিত যেই ক্ষেত্রে সিলিন্ডার দ্বয়ে অর্থাৎ দুইটা সিলিন্ডারেই তুমি চাপের পরিমাণ 1/3 হ্রাস করেছো। তাহলে ইনিশিয়ালি যে প্রেশার ছিল 1 × 10⁵, তোমার যে ফাইনাল প্রেশার সেটা আগের প্রেশার থেকে 1/4 তুমি কী করছো, 1/3 হ্রাস করেছো। তাহলে P1/3 এটা বিয়োগ যাবে P1 থেকে। এটা হচ্ছে তোমার হ্রাসকৃত যে চাপ। ওকে, তাহলে P1 P2 P1 T1 এর মান প্রশ্নে দেওয়া আছে, P2 এর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম, আমাদের দরকার T2 এর মান। সো আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রেশার এবং টেম্পারেচার যে সম্পর্ক সেই সম্পর্কটা আমরা কি জানি, P1 T1 টু দ্য পাওয়ার গামা 1 - গামা ইজ ইকুয়ালস টু P2 T টু দ্য পাওয়ার গামা 1 - গামা। তাহলে এখানে সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, P1 T1 P2 দেওয়া আছে। সো আমরা এখান থেকে T2 বের করতে পারবো ইজিলি। ঘ নম্বরে আমাকে বলছে উদ্দীপকে উল্লিখিত সিলিন্ডার দ্বয় দ্বারা কৃতকাজের তুলনা করে মন্তব্য করো। তাহলে উদ্দীপকে তোমার কৃতকাজ যে হয়েছে সেই কৃতকাজটা অ্যাকচুয়ালি দুইটা প্রসেসের জন্য হয়েছে। প্রথম প্রসেসটা হচ্ছে তাপ অপরিবাহী প্রসেস এবং 2 নম্বর প্রক্রিয়াটা তোমার তাপমাত্রা স্থির রেখে করা হয়েছে। তার মানে 2 নম্বর প্রক্রিয়াটা হচ্ছে কি সমস্য প্রক্রিয়া এবং প্রথম প্রক্রিয়াটা হচ্ছে কি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তাহলে কৃতকাজ কীভাবে বের করবো আমরা জানি কৃতকাজের ইকুয়েশন আমরা জানি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কৃতকাজের ইকুয়েশন হচ্ছে W = nR T2 - T1 / 1 - গামা। তাহলে আমরা nR এই ভ্যালুগুলো জানি, প্রশ্নে দেওয়া আছে 2 মোল গ্যাস নিয়ে যেহেতু কাজ করতেছি n এর মান হবে 2। যেহেতু আমরা কৃতকাজ বের করব তাহলে সবগুলো ভ্যালু SI এককে বসাইতেছি, তাহলে R এর মানও কি SI এককে বসাবো। তাহলে T2 আমরা প্রশ্নে যেটা গতে বের করব সেটা হচ্ছে T2 / T1 আর নিচে হবে 1 - 1.67। ওকে, তাহলে এটা আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ বের হবে W1। সেখানে আমাদের সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ বের করতে হবে W2। সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের ইকুয়েশন হচ্ছে W = nRT ln P1/P2। যেহেতু এখানে প্রেশারের ইনফরমেশন দেওয়া আছে তোমার দুই প্রক্রিয়ার ক্ষেত্রেই, তাহলে প্রেশারের যেই মান সেটা দিয়ে তুমি কৃতকাজ বের করবা। আর যদি ভলিউম দেওয়া থাকতো তাহলে সেটা হয়তো V2/V1 এই অংশে। বোঝা গেছে? ওকে, তাহলে ক্যালকুলেশনটা দেখি আমরা। তাহলে প্রথমত আমরা গয়ের ক্যালকুলেশনে আমরা T2 মান বের করতে হইলে প্রথমত এই T এর উপর যে পাওয়ারগুলো সেগুলো রিমুভ করতে হবে। সেটার জন্য আমরা এটার ইনভার্স যেই মানটা আছে 1 - গামা / গামা এটা দিয়ে উভয়ের পাওয়ার গুণ দিয়েছি। তাহলে গুণ দিলে P এর উপর পাওয়ারগুলো চলে আসবে। এখন T এর উপরে কোনো পাওয়ার থাকবে না। তাহলে T2 যেহেতু খালি আছে তাহলে এখানে T2 এর মান ইজিলি বের করতে পারো সবগুলো ভ্যালু বসায়া। সো এত কেলভিন। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ। সো এটার ক্ষেত্রে আমরা কোন ইকুয়েশন ইউজ করব, nR T2 - T1। তো এখানেও আমরা কি বসাবো, nR T2। সো T2 আমরা প্রশ্নে পাইছিলাম কত
336.54 মাইনাস T1। সো T1 কত? T1 প্রশ্নে দেওয়া ছিল 123 ডিগ্রি সেলসিয়াস বা 396 কেলভিন। সো এটা বসিয়ে করলেও তোমার সেম এই রেজাল্ট আসবে। আর দ্বিতীয় ক্ষেত্রে সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ W2 NR ln P2/P1। সো P1 সেটা তো আমাদের নর্মাল P2 হচ্ছে আমাদের 1/3 হ্রাস করে যে ভ্যালুটা, তাহলে 2/3 থাকবে, তাহলে এই ভ্যালুটার রেজাল্ট হচ্ছে এইটা। তাহলে দুইটা যখন কম্পেয়ার করব তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি এই কৃতকাজটা কম আমাদের সমস্য প্রক্রিয়ার তুলনায়। তাহলে অ্যান্সার কি হবে? W2 ইজ গ্রেটার দেন W1। ওকে, সো চিত্রে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের 3টা কৌণিক বিন্দুতে প্রদত্ত চার্জিত হালকা বস্তু 3টি রাখা আছে। তাহলে 3টা পয়েন্টেই তুমি 3টা বস্তু রাখছো এবং তাদের ভিতরে চার্জও তুমি দিয়ে দিছো, 3টার ভিতরে চার্জ আছে, 2টাই নেগেটিভ চার্জ, একটাই পজিটিভ চার্জ। আমাকে বলছে P হচ্ছে BD বাহুর মধ্যবিন্দু। তাহলে গ নম্বরে বলছে P বিন্দুতে বিভবের মান নির্ণয় করো। সো P বিন্দুতে যেহেতু বিভবের মান নির্ণয় করতে হবে, আমাদের আগে বের করতে হবে P বিন্দুতে কোন কোন চার্জের জন্য বিভব তৈরি হবে বা কোন কোন ক্ষেত্রের জন্য P বিন্দুটা সেই ক্ষেত্রে ফেস করবে। প্রথমত B চার্জের যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রের আন্ডারে তোমার এখানে এই P বিন্দুটা থাকবে। ঠিক সিমিলারলি D যেই চার্জ আছে তারও একটা ক্ষেত্র থাকবে, তো সেই ক্ষেত্রটার আন্ডারেও কিন্তু তোমার P বিন্দুটা থাকবে, এবং A যেই চার্জ আছে তার ক্ষেত্রের ভিতরে তোমার কিন্তু P বিন্দুটা আছে। তাহলে P বিন্দুর জন্য তোমার যে বিভব বের করবা সেটা অ্যাকচুয়ালি 3টা চার্জের জন্যই বের করতে হবে। তো কিউ এর জন্য P বিন্দুতে যদি বিভব নির্ণয় করতে চাও, প্রথমত তোমার কি প্রয়োজন? এই কিউ এ থেকে P বিন্দুর যে সরাসরি যে দূরত্ব সেটা দরকার। সেটা কিভাবে বের করবা? সেটা প্রশ্নে যেহেতু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার বা 0.12 মিটার, তাহলে এই অংশটা হবে 0.06, যেহেতু পুরোটার অর্ধেক। তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে এখানে এপির দৈর্ঘ্য কত সেটা বের করতে পারবা। তাহলে এ বিন্দুর যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রের জন্য P বিন্দুর যে বিভব সেটাকে যদি আমরা BA দিয়ে প্রকাশ করি, সেটার ইকুয়েশন হবে 1/4πε0 Q অফ A ডিভাইডেড বাই A থেকে P বিন্দুর দূরত্ব AP। ঠিক সিমিলারলি B বিন্দুর জন্য বিভব যদি বের করবা 1/4πε0 ইন্টু Q অফ B ডিভাইড বাই P বিন্দু থেকে B বিন্দুর দূরত্ব, দ্যাট ইজ BP। এবং লাস্ট আমরা যদি C বিন্দুর জন্য বের করি 1/4πε0 Q অফ C, আচ্ছা C বিন্দু তো নাই, সরি D বিন্দু। তাহলে D বিন্দুর জন্য যদি বের করি Q অফ D আর নিচে হচ্ছে PD। ওকে, এবং আরেকটা জিনিস, যেহেতু ভোল্টেজ বা বিভব এটা একটা স্কেলার রাশি যেহেতু, তাহলে এখানে তোমার যে কোয়ান্টিটিগুলোর মান চার্জের ভ্যালু তার মান যত আছে পজিটিভ হোক নেগেটিভ হোক সেই ভ্যালুটাই তোমাকে এখানে বসাইতে হবে, কারণ স্কেলার কোয়ান্টিটির জন্য তোমার কোনো প্লাস মাইনাস দিয়ে কোনো দিক বোঝার কোনো সম্ভাবনা নাই বা দিক বুঝতে পারবে না প্লাস মাইনাস দিয়ে, সেই ভ্যালুটাই তোমাকে এখানে ইনক্লুড করতে হবে। তাহলে স্কেলার রাশি যেহেতু ভেক্টর না, তাহলে তাদের লব্ধি নির্ণয় করার জন্য আমাদের দিক বিবেচনা করার দরকার নেই। তাহলে তাদের লব্ধি কীভাবে নির্ণয় করবো? আমরা সিম্পলি 3টা যোগ করে দেব। তাহলে VA VB প্লাস VD, এই 3টা ভোল্টেজ যোগ করলে আমাদের টোটাল বিভব বের হয়ে যাবে P বিন্দুর। ওকে, ঘ নম্বরে বলছে কি P বিন্দুতে কত চার্জ স্থাপন করা হলে A বিন্দুতে রক্ষিত চার্জিত বস্তুটি স্থির থাকবে। তাহলে এই বিন্দুতে যে চার্জিত বস্তুটা এখানে রাখা আছে সেই বস্তুটা স্থির থাকার জন্য P বিন্দুতে কত চার্জ স্থাপন করা লাগবে? তাহলে ধরো P বিন্দুতে তুমি র্যান্ডম যে কোনো একটা চার্জ যখন যদি স্থাপন করো, তাহলে সেই চার্জের মান আমরা ধরে নিলাম, ধরো Q পরিমাণ চার্জ আমরা স্থাপন করলাম। এখন কিউর মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সো যেই কিউর মান যেটাই হবে সেই অনুযায়ী তোমার এখানে ইকুয়েশন লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো খেয়াল করো, তোমাকে এখানে সব পুরা কনসেন্ট্রেশনটা কার উপর দিতে হবে? এই বিন্দুটা স্থির থাকতেছে কিনা বা এই বিন্দুতে চার্জ স্থির থাকতেছে কিনা সেটার উপর। তাহলে প্রথমত এই বিন্দুর যে চার্জ সেই চার্জের উপর কি কি বল কাজ করতেছে সেই বলগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে এই বিন্দুর উপর আমাদের B যে চার্জটা আছে সেই চার্জটা একটা বল প্রয়োগ করবে। সো সে যেহেতু নেগেটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, বা আমরা যেহেতু নেগেটিভ চার্জের এর উপর কি প্রভাব সেটা বের করতেছি, তাইলে
এ বিন্দুর যে চার্জটা সেটা চেষ্টা করবে বি বিন্দুর নেগেটিভ চার্জের দিকে চলে আসার। তাহলে ভেক্টরের এরো কোন দিকে হবে? এই ডিরেকশনে। তাহলে এটা হচ্ছে F1 আমরা ধরলাম। ঠিক সিমিলারলি ডি বিন্দুতে তোমার যেই চার্জটা আছে খেয়াল করো, সেটাও কিন্তু নেগেটিভ চার্জ। তাহলে সেটার জন্য যে ফোর্স, সেই ফোর্সটাও কি তোমার আকর্ষণধর্মী হবে। তাহলে এটা ডি এর ডিরেকশনে থাকবে F2। এবং থার্ড আর একটা ফোর্স আছে, সেই ফোর্সটা হচ্ছে এ এবং পি এর মাধ্যমে। এখন যেহেতু তুমি ধরে নিছো এ এবং পি পজিটিভ চার্জ, পি বিন্দুতে যে চার্জ সেটা পজিটিভ চার্জ রাখছো, তাহলে পজিটিভ চার্জ রাখলে পজিটিভ চার্জকে রিপেল করবে বা বিকর্ষণ করবে। তাহলে এই বিন্দুর যে এই চার্জটা আছে সেটা এই পি বিন্দু থেকে দূরে চলে যাবে। অর্থাৎ আমি যদি অ্যারোর চিহ্ন দেই, সো এই যে পি বিন্দুর জন্য যে চার্জ সেটার জন্য যে ফোর্স সেটার ডিরেকশন হবে অ্যাকচুয়ালি এই ডিরেকশনে F3। তাহলে এই যে এ পয়েন্টের যে চার্জটা সেটা তিনটা ফোর্স কাজ করতেছে। আমাকে শর্ত দিয়ে দিছে যে চার্জিত বস্তুটাকে স্থির রাখতে হবে। তুমি যদি চার্জিত বস্তুটাকে স্থির রাখো, তার মানে কি এই বস্তুর উপর নেট ফোর্স কত হইতে হবে? 0 হইতে হবে না? তাহলে একটা বস্তুর উপর তিনটা ফোর্সের ক্রিয়াফল তোমার 0 হইতে হবে। অর্থাৎ এই বিন্দুটাকে আমরা বলতে পারি সাম্যাবস্থান। অর্থাৎ এই বিন্দুটা সাম্যাবস্থায় থাকতে হবে। তাহলে এই বিন্দু যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে আমাদের এই সিনারিওটা আমরা যদি একটু সেপারেটলি আঁকার চেষ্টা করি, ধরো এটা হচ্ছে F3, এটা হচ্ছে আমাদের F2, আর এটা হচ্ছে কি আমাদের F2, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F3। তাহলে তিনটা বলের যেই সিস্টেম, সেই সিস্টেমে সাম্যাবস্থায় থাকা লাগবে। তো এখানে মধ্যকার কোণগুলো যদি বের করার চেষ্টা করো, F1 F2 মাঝখানে কোণ হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। 120 ডিগ্রি কি? আচ্ছা আমরা ক্যালকুলেট করি এই কোণটা। খেয়াল করো, এই কোণটা যদি হয় 60 ডিগ্রি, এই কোণটা হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই কোণটা 30 ডিগ্রি হলে এটা কত? 150 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে আমাদের 150 ডিগ্রি। তাহলে এই কোণটাও আমাদের সেম 150 ডিগ্রি হবে। তাহলে এই সূত্রে বলের তিনটা বলের সাম্যাবস্থা যখন তৈরি হয় আমরা জানি, তখন আমরা বলের সাইন ল ইউজ করতে পারি, বা এটাকে অনেকে লামের সূত্র নামে পরিচিত আছে। সো লামের সূত্র অ্যাপ্লাই করে আমরা এখানে যে প্রয়োজনীয় যে Q2টা সেটা বের করতে পারবো। সেটা কিভাবে হবে? সো লামের সূত্র অনুযায়ী লিখতে পারো F1 ফোর্স ডিভাইডেড বাই সাইন অফ F1 বাদে বাকি দুইটা বলের মধ্যকার কোণ, দ্যাট ইজ এই যে DAC, অর্থাৎ সাইন 150 ডিগ্রি। সো F1 যখন নিবা তখন এটার বিপরীত কোণটা নিতে হবে, যখন F2 নিবা তখন এটার বিপরীত কোণ 150 ডিগ্রি। তাহলে নিচে লিখবো সাইন 150 ডিগ্রি, এবং লাস্ট F3 সেটার নিচে লিখবো সাইন 60 ডিগ্রি। ওকে, তাহলে এখন আমাদের দরকার কি? F3 যেটা, এই ফোর্সটা কিন্তু ভেরিয়েবল ফোর্স, কারণ এই ফোর্সের ভিতরেই এই কিউ চার্জটা বিদ্যমান থাকবে, যে কিউ এর মানটা তুমি জানো না। তাহলে F এর ইকুয়েশন হচ্ছে 1/4πε0 Q1 Q2/r²। তাহলে কিউ এ বিন্দুর চার্জ ইন্টু পি বিন্দুর চার্জ, যেটা শুধু কিউ, ডিভাইড বাই AP স্কোয়ার। ঠিক আছে, এপির মান তো গ নাম্বারে বের করছো। তাহলে এই ফোর্সটার, এই F3 ফোর্সের ভিতরে শুধু কিউ ভেরিয়েবল আছে, আর F2 যে ফোর্স আছে, যে এ বিন্দু এবং ডি বিন্দুর মধ্যেকার ফোর্স, সেখানে তো সবগুলো ভ্যালুই জানা আছে। তাহলে যে কোনো একটা ইকুয়েশন ইউজ করে F3 এর সাথে F2 অথবা F3 এর সাথে F1 দুটাকে মার্জ করে আমরা চাইলে কিউ এর মান বের করতে পারবো। ঠিক আছে, ওকে। সো অ্যান্সারটা দেখে নাও। সো গ নম্বরে আমাদের ভোল্টেজ বের করা লাগতেছে, বা বিভব বের করা লাগবে 3টা পয়েন্টের। সো 3টা পয়েন্টের ভোল্টেজ আমরা যখন যোগ করব, তখন যার চার্জের মান যত নেগেটিভ হোক পজিটিভ হোক সেই ভ্যালুটা এখানে বসাইতে হবে, যেহেতু এটা একটা স্কেলার রাশি। তাহলে টোটাল বিভব বের হলো পি বিন্দুর 940.38 ভোল্ট। এবং ঘ নম্বরে আমরা সেই সূত্রটা প্রয়োগ করলাম। আমরা সূত্র প্রয়োগ করাতে 5 × 10⁻⁻10, অর্থাৎ আমাদের এই F2 এবং F3 এই দুটাকে একসাথে মার্জ করে আমরা কি করলাম? এই কিউর মানটা বের করলাম। ঠিক আছে, সো বাকি সবগুলো ভ্যালু সবগুলো তো বসাতে পারবে। এ এবং বি দুইটা ধাতুর উপর যথাক্রমে 2600 অ্যাংস্ট্রম এবং 3900 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করা হলো। ধাতু দুইটার কার্যাপেক্ষক দেওয়া আছে তোমাকে 2.1 ইলেকট্রন ভোল্ট এবং 2.3 ইলেকট্রন ভোল্ট। তোমাকে বের করতে বলছে গতে এ যে ধাতু আছে সেটার শোষণ কম্পাঙ্ক নির্ণয় করো।
তাহলে এ ধাতুর কার্যাপেক্ষকের মান তোমাকে দেওয়া আছে এখানে phi of A 2.1 ইলেকট্রন ভোল্ট। এখন আমরা জানি সূচন কম্পাঙ্কের সাথে আমাদের সম্পর্ক কার্যাপেক্ষকের। তাহলে সম্পর্কটা কেমন? আমরা জানি কার্যাপেক্ষক ইজ ইকুয়ালস টু এইচ এফ নট, যেখানে এফ নট হচ্ছে আমাদের সূচন কম্পাঙ্ক। তাহলে সূচন কম্পাঙ্কের ভ্যালু আমরা ফাইকে এইচ দিয়ে ভাগ দিলে পাবো। তাহলে ফাইটাকে আমাদের প্রথমে কী নিতে হবে? এসআই ইউনিটে জুলে কনভার্ট করতে হবে, বাট এখানে হচ্ছে কি ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্টকে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে গুণ দিলে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট হয়ে যাবে, এবং এইচ এর মান আমরা জুলের ইউনিটে কনভার্ট করে নেব 6.626 ইন্টু 10⁻34। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি যেটা বের হবে সূচন কম্পাঙ্ক সেটা হার্টজে বের হবে। উভয় ধাতুর পৃষ্ঠ থেকে নির্গত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগের তুলনা বের করো। সর্বোচ্চ বেগের তুলনা গাণিতিকভাবে করো। আচ্ছা, সো উভয় ধাতুর পৃষ্ঠ থেকে নির্গত ফোটো ইলেকট্রন, সো যে ফোটো ইলেকট্রনটা নির্গত হবে দুইটা পাত থেকে বা দুইটা ধাতু থেকে, তাদের সর্বোচ্চ বেগের যে তুলনা করতে হয়, তাহলে প্রথমত তোমাকে সর্বোচ্চ বেগটা বের করার জন্য যেই শর্তটা প্রযোজ্য বা যেই ভ্যালুটা বের করে আমাদের সর্বোচ্চ বেগটা বের করতে পারবো সেটা বের করতে হবে। এখন আমরা জানি সর্বোচ্চ বেগ বা বেগের সাথে সম্পর্ক আছে ওই ফোটো ইলেকট্রনের গতিশক্তির। তাহলে আমরা তো জানি গতিশক্তির ইকুয়েশন কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু ই মাইনাস ফাই। তাহলে এটা যেহেতু ফোটো ইলেকট্রিক ইফেক্টের বেসিক ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনে তুমি এই যে ধাতু আছে এই ধাতুর জন্যে যে ফোটো ইলেকট্রনটা বের হবে সেটার সর্বোচ্চ গতিশক্তি বের করতে চাও, তাহলে এ যে ধাতু সেখানে তুমি কি অ্যামাউন্টের তুমি শক্তি নির্গত করছো বা কি অ্যামাউন্টের শক্তি অ্যাপ্লাই করছো সেটা দরকার। তাহলে সেই ই এর ইকুয়েশন আমরা জানি এইচ সি ডিভাইড বাই ল্যামডা মাইনাস এ বিন্দুর এ ক্ষেত্রের যেই ফাই কার্যাপেক্ষক এ ধাতুর সেটা আমাদের দেওয়া আছে প্রশ্নে 2.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে জুলে কনভার্ট করে নেব, তারপর এখানে ল্যামডা হিসেবে বসাবো ল্যামডা এ, যে এ ধাতুর উপর আমার যেই তো আপতিত তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে 2.2600 আংস্ট্রম। তাহলে এটা হচ্ছে আমাদের এর ল্যামডা এর মান। তো এখান থেকে আমাদের কী বের হবে? কে ম্যাক্স। যেই কে ম্যাক্সকে আমরা হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার লিখতে পারি, কারণ সর্বোচ্চ গতিশক্তির জন্য ব্যাগ কী হইতে হবে? সর্বোচ্চ হইতে হবে। তাহলে ইলেকট্রনের ভর ইন্টু ভেলোসিটির স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমার এই যে ভ্যালুটা পাবো আমরা এখান থেকে সেই মানটা। তাহলে এখান থেকে আমি ভি ম্যাক্স অফ এ বের করতে পারবো এ ধাতুর যে ফোটো ইলেকট্রন ঘটতেছে এ ধাতু থেকে সেই নির্গত যে ইলেকট্রনের ভেলোসিটি কত? ভি এ। ঠিক সেম প্রসেসে আমরা শুধুমাত্র ডাটাগুলা ল্যামডা এ এর জায়গায় ল্যামডা বি বসায়া এবং ফাই এ এর জায়গায় ফাই বি বসিয়ে আমরা ভি বি বের করতে পারবো, যে ভি ধাতু থেকে যে নির্গত ফোটো ইলেকট্রন তার সর্বোচ্চ বেগ কত, তারপর দুইটাকে তুলনা করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমাদের শোষণ কম্পাঙ্ক বের করতে হবে। তাহলে ফাই এ এর সাথে এ এর যে শোষণ কম্পাঙ্ক সেটার সম্পর্ক হচ্ছে এমন যে ফাই এ ইজ ইকুয়ালস টু এইচ ইন্টু এফ নট। তাহলে সবগুলো যখন এসআই ইউনিটে বসাবা অবশ্যই ফাইকে জুলে বসাইতে হবে, তাহলে তুমি ইউনিট এখানে হার্টজে পাবা। এর ক্ষেত্রে তুমি কে ম্যাক্স বের করলা, এর ক্ষেত্রে কে ম্যাক্সের ইকুয়েশন থেকে ভি আলাদা করে লিখলা, তাহলে ভি এর মান বের হলো এত। এবং বি এর ক্ষেত্রেও ঠিক সেম কাজ করছো, শুধুমাত্র ল্যামডা এ এর জায়গায় ভিতরে এখানে ল্যামডা বি হবে, ফাই এ এর জায়গায় ফাই বি হবে, বাকি সব আগের মতোই। তো এখান থেকে ভি বি বের করে দেখলা যে সেটা আসলো 5.5 এর ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। সো দুইটা যখন কম্পেয়ার করবো আমরা তখন আমরা দেখব কি আমাদের এ যে ধাতু আছে সেটা থেকে নির্গত যে ফোটো ইলেকট্রন ভি এ সেটার মান অ্যাকচুয়ালি বেশি হয় আমাদের বি যে ধাতু আছে সেখান থেকে নির্গত ফোটো ইলেকট্রনের চেয়ে। সো দুইটা সার্কিট দেওয়া আছে তোমাকে, বর্তনী 1 এবং বর্তনী চিত্র 2। আমাকে গ নম্বরে বর্তনী চিত্র 2 থেকে ভি এ ড্যাশ বি ড্যাশ এটা নির্ণয় করতে হবে। সো বর্তনী চিত্র 2 থেকে তুমি যদি ভি এ ড্যাশ বি ড্যাশ নির্ণয় করতে যাও, দ্যাট মিন্স তোমার এই যে আর রেজিস্ট্যান্সের দুই প্রান্তে যেই ভোল্টেজ ডিফারেন্স সেটা তোমাকে এখানে বের করতে হবে। তাহলে এই জিনিসটা তুমি কীভাবে বের করবা সেটা বের করার খুবই সহজ পদ্ধতি আছে, যে তুমি যদি জানতা যে আর রেজিস্ট্যান্সের ভিতরে দিয়ে কী অ্যামাউন্টের কারেন্ট যাইতেছে, তাহলেই কি তুমি বের করে ফেলতে পারতে না যে এটার অ্যাক্রসে কী পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স আছে। তাহলে কি হবে সেটা? বি অফ এ প্রাইম বি প্রাইম হবে আই ইন্টু
আর তাহলে আমাদের প্রথম টার্গেট কি, এই আই এর মান বের করা। তাহলে এই আই এর মানটা বের করার জন্য আমরা কি করব, এখানে আমরা যেহেতু এখানে একটা ক্লোজ লুপ আছে, আমরা এই ক্লোজ লুপের ভিতরে কারশফের ভোল্টেজ ল ইউজ করব। সো কারশফের ভোল্টেজ ল ইউজ করার জন্য আমাদের লুপটাকে ঘুরতে হবে। তাহলে যে কোনো একটা বিন্দু থেকে যদি আমরা লুপ ঘোরা শুরু করি, ধরো এই বিন্দু থেকে আমি লুপ ঘুরতেছি, তাহলে এই বিন্দু থেকে যদি আমি লুপ ঘুরি, তাহলে কারেন্টের ডিরেকশন এবং আমার ডিরেকশন দুইটা সেম আছে। আমি নিচের দিকে যাব প্রথমে, তাহলে কারেন্টের ডিরেকশন আমার ডিরেকশন ঠিক আছে। এখন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যখন আমরা যাব, তখন এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা কত হবে, ভোল্টেজ ইকুয়ালস কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। তাহলে আই ইন্টু 10, এটা হচ্ছে এই আর এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স। তাহলে তারপর আমরা ঘুরে ঘুরে এখানে আসব। তাহলে যখনই আমরা এই 8 ভোল্ট যেটা আছে, সো 8 ভোল্টের ভিতর দিয়ে যখন আমরা প্রবেশ করব, তখন সেই 8 ভোল্ট যেই ব্যাটারিটা আছে সেটা নেগেটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করতেছি আমরা। তাহলে এখানে আমরা -8 ভোল্ট লিখব এবং এখানে একটা অভ্যন্তরীণ রোধও আছে। তাহলে এই অভ্যন্তরীণ রোধটাও তো কিছু পরিমাণ ভোল্টেজ লস করবে। তাহলে সেই অভ্যন্তরীণ রোধের জন্য ভোল্টেজ লস কত হবে, ঠিক সিমিলারলি 0.6 হচ্ছে রেজিস্ট্যান্স ইন্টু কারেন্টের মান আই। ওকে, তারপর আবার সামনের দিকে যাইতেছি আমরা। আচ্ছা, এখানে একটা জিনিস যে 0.6i, এটা কিন্তু আমাদের পজিটিভ লিখতে হবে, কারণ রেজিস্ট্যান্সের তো কোনো প্লাস মাইনাস নাই। কারেন্টের ডিরেকশন এবং আমাদের ঘোরার ডিরেকশন সেম হইলেই সেটা প্লাসে লিখবো আমরা। তাহলে এখানে আমরা মনে মনে কল্পনা করতে পারি রেজিস্ট্যান্সটা আসছে এখানে, এই আর রেজিস্ট্যান্সটা। তাহলে এটা কারেন্টের ডিরেকশন এবং আমাদের ঘোরার ডিরেকশন দুইটা তো সেম না, তাহলে এখানে এই কারণে প্লাস লিখতেছি আমরা। তারপরে যখন 12 ভোল্টের ভিতরে যাব, তখন প্রথমে আমরা 12 ভোল্টের নেগেটিভ প্রান্তটা পাইতেছি, তারপর পজিটিভ প্রান্ত। তাহলে যেহেতু আগে নেগেটিভ প্রান্ত পাইতেছি, তাহলে এখানে -12 ভোল্ট লিখব এবং লাস্টে আমাদের এই যেই অভ্যন্তরীণ রোধ, সেটা এই ব্যাটারির সামনে একটা অভ্যন্তরীণ রোধের মতো চিন্তা করব। তো সেইটার ডিরেকশন এবং কারেন্টের ডিরেকশন আবার আগের মতো সেম। তাহলে 0.6 ইন্টু আই। তাহলে এই বিন্দুতে যেহেতু আবার চলে আসছি, তাহলে টোটাল এই বিন্দু থেকে আমাদের ঘুরে পুনরায় এই বিন্দুতে আসলে ভোল্টেজ টোটাল ড্রপ কত হবে, 0 হবে। তাহলে আমি যদি আই কমন নেই, আমাদের এখানে হবে 10 প্লাস 0.6 প্লাস 0.6, তাহলে সেটা হবে তোমার 11.2 ইকুয়ালস, এখানে আছে -8, তারপর এখানে আছে -12, তাহলে -20 ওই পাশে গেলে +20 হয়ে যাবে। তাহলে আই হচ্ছে তোমার 20 ডিভাইডেড বাই 11.2 অ্যাম্পিয়ার। ওকে, উভয় বর্তনীতে একই সময়ে তুমি বহিস্থ 10 ওহম রোধে ব্যয়িত শক্তির তুলনা করো। সো ব্যয়িত শক্তির যেহেতু তোমার তুলনা করতে হবে, তাহলে সময় একই। তাহলে I1 অর্থাৎ প্রথম কেসে এই 10 ওহমের ভিতর দিয়ে কী পরিমাণ রেজিস্ট্যান্স গেছে, 10 ওহমের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট গেছে সেটা তো আমরা একটু আগে বের করলাম। তাহলে এই কারেন্টের মান দিয়ে এবং এই রেজিস্ট্যান্সের মান দিয়ে আমরা কিন্তু এটার ভিতর দিয়ে ব্যয়িত শক্তি বের করতে পারবো। বাট আমাদের তো তুলনা করতে বলছে, তাহলে আমাদের টাইমের তো প্রয়োজন নাই। আমরা যখন ইকুয়েশন যখন তুলনা করার সময় যখন ভাগ দিব, তখন টাইমগুলো কাটা চলে যাবে। তাহলে আমাদের 2 নং বর্তনীতে ব্যয়িত শক্তির মানগুলা এনাফ ইনফরমেশন পাওয়া গেছে, বাট 1 নং বর্তনীরগুলো আমাদের এখন বের করতে হবে। তাহলে 1 নং বর্তনীর আর কোথায় আছে, 1 নং বর্তনীর আর আছে এই পজিশনে। তাহলে 1 নং বর্তনীর আর যেহেতু এখানে আছে, তাহলে তোমাকে প্রথমে কী করতে হবে, যে 1 নং বর্তনীর জন্য তোমাকে এই জিনিসটা সলভ করতে হবে। 1 নং বর্তনীতে তুমি যদি আই এর মান বের করতে চাও, তাহলে তোমাকে এই I2 I1 এই ভ্যালুগুলো দরকার, সেটা পাইলেই তুমি I1 পেয়ে যাবা। তাহলে এই 1 নং বর্তনী সলভ করার জন্য, এটা যেহেতু ক্লোজ লুপ, আমাদের 2 নংয়ে যেহেতু ক্লোজ লুপের একটা ম্যাথ করছি আমরা কেভিএল ইউজ করে, এখানেও আমরা চাইলে কি কেভিএল ইউজ করতে পারি না। ধরো এটা হচ্ছে তোমার লুপ 1, তাহলে লুপ 1-এ তুমি যদি কেভিএল ইউজ করো, তাহলে সেই কেভিএলে তুমি এখানে কি লিখতে পারো, লুপ 1-এ আচ্ছা লুপ 1-এ আমরা না নেই, আমরা ধরো আরও সিম্পল একটা ওয়েতে যাই। আমাদের যে লুপটা হবে সেই লুপটা এ বি, তারপর ধরো সি এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ, অর্থাৎ এই যে আপার যে পার্ট আছে, এই নিচের অংশটা আমরা মনে করবো এখন নাই।
তাহলে নিচের অংশ বাদ দিয়ে উপরের অংশটাকে ভিতরে আমরা কে ভ্যালু ইউজ করব। কেন এটা ইউজ করতেছি? কারণ এই অংশের ভিতরে আমাদের কম্পোনেন্ট কম আছে, ঠিক আছে? ওইটার ভিতরে করলে আমাদের এই ইন্টারনাল রেজিস্ট্যান্স দুইটা কাউন্ট করা লাগতেছে। ওইটা দিয়েও করা যাবে, সমস্যা নাই। কেউ যদি চাও ওইটা দিয়েও শো করে দেখো, সেম অ্যান্সারই পাবা। তাহলে আমাদের প্রথমে এই বড় লুপটার ভিতরে যদি আমরা কে ভ্যালু ইউজ করি তাহলে আমরা কি করতে পারবো? যে কোনো একটা বিন্দু থেকে যাত্রা করতে হবে প্রথমে। তাহলে এই বিন্দু থেকে যখন আমরা যাত্রা করা শুরু করব তাহলে এই বিন্দু থেকে একটা আই পরিমাণ কারেন্ট 10 ওহমের ভিতর দিয়ে যাইতেছে। তাহলে তোমার এখানে প্রথমে কি লিখতে হবে? 10 ইন্টু আই, এই 10 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত? 10 আই। সো তারপর তুমি লুপ তো এইভাবে ঘুরতেছো, তাহলে তারপর এ থেকে বি বিন্দুতে আসছো, তাহলে বি বিন্দু থেকে তারপরে সি বিন্দুতে গেলা, তো কোনো রেজিস্ট্যান্স পাইতেছো না। তাহলে তুমি এরকমভাবে আসতেছো, যখনই তুমি 12 ভোল্ট ব্যাটারির কাছে আসলা সেটার নেগেটিভ প্রান্তটা তুমি পেয়েছো। তাহলে নেগেটিভ প্রান্ত পাইলে -12 ভোল্ট এখানে দিতে হবে। এবং একটু আগেই বলছিলাম যে অভ্যন্তরীণ রোধ থাকলে ব্যাটারির পজিটিভ প্রান্তের সামনে একটা ছোট্ট রেজিস্ট্যান্সের মতো চিন্তা করে নিবে। এটা ব্যাটারির অভ্যন্তরে আছে, এটা চিন্তা করে নিবা যে এই রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি ব্যাটারির ঠিক সামনে একটু ছোট্ট করে আছে। তাহলে সেটার ভিতর দিয়ে কারেন্ট কী পরিমাণ যাইতেছে? I1। তাহলে সেটার জন্য তোমার ভোল্টেজ ডিফারেন্স কত হবে? 0.6 ইন্টু I1 না? তাহলে তারপর এখান থেকে ঘুরতে ঘুরতে আবার পুনরায় আগের বিন্দুতে তুমি যেহেতু ফিরে আসবা, তাহলে টোটাল ভোল্টেজ ডিফারেন্স তোমার হইতে হবে কত? 0। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা সেকেন্ড লুপ কোনটা নিব? নিচেরটা। এই উপরের অংশটা এখন তো বাদ, এখন আমরা এই বাকি যে নিচের অংশটা আছে এই নিচের অংশটা নিয়ে যদি কাজ করি, ঠিক সিমিলারলি আগের মতোই যে কোনো একটা বিন্দু থেকে শুরু করব, তারপর 10 ওহমের ভিতর দিয়ে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা কত হবে? 10 আই। তারপর সি বিন্দু থেকে আমরা যখন যাব তখন ব্যাটারির মাইনাস প্রান্তটা আগে পাবো, তাহলে -8 ভোল্ট প্লাস 0.6। এখন এই 0.6 এর ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবেশ করবে সেটা কিন্তু I2, তাহলে এটা ইকুয়ালস টু কত হবে? 0 হবে। এখন থার্ড আরেকটা ইকুয়েশন আমাদের লাগবে, কারণ আমাদের এখানে ভেরিয়েবল তো তিনটা, I1, I2 এবং I। তাহলে থার্ড যে ইকুয়েশন সেটা আমরা কোত্থেকে পাবো? আমাদের এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে আমরা যদি KCL ইউজ করি, কারশফের কারেন্ট ল, সেখানে আমরা ইজিলি বুঝতেই পারতেছি যে আমাদের I যে কারেন্টটা হবে সেটা হচ্ছে I1 প্লাস I2 এর যোগফল। তাহলে এই তিনটা ইকুয়েশনে এনাফ তিনটা ভেরিয়েবল সলভ করার জন্য। তাহলে তিনটা ইকুয়েশন সলভ করে আমরা কি I এর মান পেয়ে যাব না? তাহলে I এর মান পাইলেই কিন্তু আমাদের কি কারেন্ট এখানে বের করা শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। সো এটা ফলো করবে না, এখানে আমরা ওই যে অভ্যন্তরীণ রোধ যেটা সেটা আমরা কাউন্টে নিয়ে নিই। ওকে, সো এইভাবে না আমরা অভ্যন্তরীণ রোধ সব কাউন্ট করতে হবে। তাহলে ওইটার অ্যান্সার কিন্তু প্রথমে দেওয়া আছে। তাহলে প্রথম বর্তনীতে ABCD এই উপরের যে লুপটা সেখানের জন্য ইকুয়েশন, তারপরে নিচের লুপের জন্য ইকুয়েশন এবং এই বিন্দুতে KCL এর জন্য ইকুয়েশন, তিনটা সলভ করে আমরা I এর ভ্যালু পেয়ে গেছি 0.97 এম্পিয়ার। এই I এর ভ্যালুটাই আমাদের দরকার ছিল। ওকে, তারপর আমাদের এখন দরকার কি? H1/H2 1 নং বর্তনীতে আর যে তাপটা তৈরি করবে সেটাকে 2 নং বর্তনীতে তাপের সাথে আমরা ভাগ দিব। তাহলে I1 I1 এর মান তো আমরা একটু আগেই পাইলাম 0.97 এম্পিয়ার, বাট I2 এর মান 2 এম্পিয়ার, যেটা আমরা অ্যাকচুয়ালি 2 এম্পিয়ার হবে না, আমরা তো একটু আগে দেখছিলাম যে এখানে ভোল্টেজটা কত হবে 20/11.2। তো 20/11.2 এখানে এটা হবে 20/11.2 হোল স্কোয়ার। তাহলে সেটা যদি করো তাহলে এইখানে তোমার H1 এর সাথে যে H2 মাল্টিপ্লিকেশন হবে সেটা ভিন্ন আরেকটা হবে। ওকে, সো এটা ক্যালকুলেশনটা একটু নিজেরা করে নাও। তাহলে H1টা এবং H2 এর ভিতরে যে সম্পর্কটা, যে কারের কত গুণ, এটার তুলনা তুমি গুণফল আকারে দেখাতে পারো। একজন মহাকাশচারী ভূপৃষ্ঠের ভর 60 কেজি, তিনি 0.92 c ভেলোসিটিতে একটা মহাশূন্য যানে পরিভ্রমণরত অবস্থায় 50/50 মিটারের একটা ক্ষেত্রফলের বর্গাকার মাঠকে দৈর্ঘ্য বরাবর অতিক্রম করতেছেন। সো গ নম্বরে আমাকে জিজ্ঞেস করছে যে চলমান অবস্থায় মহাকাশচারীর ভর নির্ণয় করো। সো চলমান অবস্থায় মানে হচ্ছে তার নিশ্চল ভর যদি হয় 60 কেজি, তাহলে সে যখন 0.92 c ভেলোসিটিতে যাবে তখন তার যে ভরটা অবশ্যই আগের চেয়ে বেড়ে যাবে। তাহলে সেই বৃদ্ধিপ্রাপ্ত যে ভরের মানটা সেটা বের করতে বলছে। তো সেটার জন্য আমরা ইকুয়েশন জানি m = m0 √1 - v²/c², যেখানে m0 হচ্ছে নিশ্চল ভর এবং ভেলোসিটির মান 0.92 c।
এটা তো আমরা জানি। তো সবগুলো বসাইলেই আমাদের এখানে m এর মান বের হয়ে যাবে এত কেজি। ওকে, আমাকে ঘতে বের করতে বলছে যে ঘতে মহাকাশচারী বর্গাকার মাঠের আকৃতিকে সে কি বর্গাকারই দেখবে কিনা। সো একটা বর্গাকার মাঠ, এটার যখন দৈর্ঘ্য বরাবর আমরা যখন যাওয়া শুরু করব, আচ্ছা এটা বর্গাকার হয়ে নাই, ধরো এটা হচ্ছে একটা বর্গাকার মাঠ। তো এই বর্গাকার মাঠের দৈর্ঘ্য বরাবর 0.92 সি ভেলোসিটিতে তোমার মহাকাশযানটা নিয়ে তুমি যাইতেছো। তাহলে তুমি যাইতেছো বর্গাকার মাঠের দৈর্ঘ্য বরাবর। যেহেতু তুমি দৈর্ঘ্য বরাবর যাইতেছো, তাহলে দৈর্ঘ্য বরাবর যে দৈর্ঘ্যটা, এত হাই ভেলোসিটিতে গেলে আমরা জানি কি লেন্থ কন্ট্রাকশন হয়। সো দৈর্ঘ্য সংকোচন ঘটবে না, এখানে দৈর্ঘ্য সংকোচন ঘটবে, কিন্তু তোমার ব্যাগের কোনো উপাংশ কিন্তু প্রস্থ বরাবর নেই। যেহেতু প্রস্থ বরাবর নেই, তাহলে প্রস্থ বরাবর কিন্তু আমাদের সেই কন্ট্রাকশনটা ঘটবে না। তাহলে প্রস্থ বরাবর দৈর্ঘ্য যত, ততই কিন্তু থাকবে। তাহলে প্রস্থ বরাবর যেই 50 মিটার, সেই 50 মিটার 50 মিটারেই থাকবে। বাট দৈর্ঘ্য বরাবর তোমার যেই দৈর্ঘ্য, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এল হয়ে যাবে। তাহলে এই এল এর মানটা কত আমরা জানি, এল ইজ ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য বরাবর যেটা, সেটার জন্যে। সো দৈর্ঘ্য বরাবর তোমার দৈর্ঘ্যটা পাইলা, এল নটের মান প্রশ্নে দেওয়া আছে কত, 50 ইন্টু রুট ওভার 1 মাইনাস 0.92 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এল এর মান তুমি বের করতে পারবা। এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, তোমার যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যটা এখন হয়ে যাবে কত, এত মিটার। বাট প্রস্থ বরাবর তোমার ভেলোসিটি কত, ভেলোসিটির কোনো উপাংশই তো নাই। উপাংশ যদি না থাকে, ওই ভেলোসিটির মানও কত, 0 হবে। তাহলে এটা যদি তুমি ইকুয়েশনে বসাও, এল ইজ ইকুয়ালস টু এল নন রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে ভি এর মান যখন 0 বসাবা, তখন তোমার এল এর মান এল নটই কিন্তু দেখো আসতেছে। তার মানে কি, এখানে তোমার প্রস্থ বরাবর দৈর্ঘ্য 50 মিটারে থাকবে, বাট দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর 50 মিটার, বাট দৈর্ঘ্য বরাবর তোমার সেটার শেপ কী হবে, একটু ছোট হয়ে যাবে, লেন্থ কন্ট্রাক্ট হয়ে যাবে। তাহলে এই এল ডিভাইড বাই এল নট, তোমার যে শেপটা, এখন তুমি এটাকে বর্গাকার কি দেখবা না, এই শেপটাকে তুমি এখন কি দেখবা, আয়তাকার। সো এখন এই এল নট, এল এইসবের মানগুলো তুমি বের করেই তোমাকে এখন কম্পেয়ার করতে হবে আর কি। তাহলে প্রথমত গতে আমাদের ভর বের করলাম, যে গতিশীল অবস্থায় ভর, সেটা হইল 153.093 কেজি। ঘতে আমাকে L1 বরাবর যেই ব্যাগ, L1 মানে হচ্ছে দৈর্ঘ্য বরাবর, তো দৈর্ঘ্য বরাবর ব্যাগ দেওয়া আছে এত, তাহলে দৈর্ঘ্য বরাবর যে পরিবর্তিত দৈর্ঘ্য সেটা হচ্ছে 8√6 মিটার। L2 বরাবর ব্যাগের কোনো উপাংশ নাই, উপাংশ না থাকলে ব্যাগের কোনো মানও থাকবে না, মান না থাকলে তোমার L2 প্রাইম এবং L1 দুইটাই সেম হবে। সো আদি দৈর্ঘ্যের সমানই হবে তোমার এখানে। তাহলে L1 প্রাইম এবং L2 প্রাইম যেহেতু সমান না, তাহলে মাঠটাকে তুমি কি বর্গাকার দেখবা না, তাহলে তখন তুমি কি দেবে, এটাকে আয়তাকার দেখবা, কারণ তখনও মধ্যকার কোণ 90 ডিগ্রি থাকতেছে। ইয়াংয়ের দ্বিচির পরীক্ষণে পর্দার লম্ব দূরত্ব চিরদ্বয়ের মধ্যকার দূরত্বের 50 গুণ। এখন প্রথম পরীক্ষণে লাল এবং নীল আলো দ্বারা সৃষ্ট বর্ণালী পৃথকভাবে পর্যবেক্ষণ করা হলো। নীল এবং লাল আলো যেটা ব্যবহার করছো, সেই আলোর তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে 4000 অ্যাংস্ট্রম এবং 7000 অ্যাংস্ট্রম। গ নম্বরে আমাকে বের করতে বলছে লাল আলোর ক্ষেত্রে কেন্দ্রীয় উজ্জ্বল হতে তৃতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব কত। সো যেহেতু ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় এখানে ব্যতিচার ঘটবে, তাহলে ব্যতিচারের ক্ষেত্রে আমরা জানি তৃতীয় উজ্জ্বল ডোরা বা ওয়াই অফ 3b, সেটার ইকুয়েশন হচ্ছে এন ডি ল্যামডা বাই ডি। তো এখানে তোমার স্মল ডি এবং ক্যাপিটাল ডি কিন্তু দেওয়া নাই। এখন তুমি যদি চিরদ্বয়ের পরীক্ষণে পর্দার যেই লম্ব দূরত্ব আছে, সেই পর্দার লম্ব দূরত্ব যদি ক্যাপিটাল ডি ধরো এবং চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব যদি স্মল ডি ধরো, সেটার মধ্যকার যে দূরত্ব সেটার রেশিও দেওয়া আছে 50 গুণ। সো তোমার যে ক্যাপিটাল ডিটা হবে সেটা হবে ডি এর 50 গুণ, অর্থাৎ তুমি যদি স্মল ডিকে এক্স ধরো, তাহলে তোমার ক্যাপিটাল ডি হবে 50x। তাহলে সেই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই, এন এর মান 3, ক্যাপিটাল ডি হচ্ছে 50x ইন্টু লাল আলোর জন্য তরঙ্গদৈর্ঘ্য কত, লাল আলোর জন্য তরঙ্গদৈর্ঘ্য হবে 7000 অ্যাংস্ট্রম। তাহলে 7000 ইন্টু মিটারে নিয়ে গেলাম 10⁻⁻10, আর নিচে হবে এক্স। তাহলে এটাই তোমার তৃতীয় উজ্জ্বল ডোরার এখানে দূরত্ব বের হয়ে যাবে। ঘ নম্বরে তোমাকে বলছে প্রথম পরীক্ষণে লাল ডোরার প্রস্থের সমান নীল ডোরা পর্দায় দেখতে হলে পর্দায় দূরত্বের কি পরিবর্তন তোমায় করতে হবে।
তাহলে লাল ডোরার ক্ষেত্রে যে ডোরা প্রস্থের যে ইকুয়েশন, সেই ডোরা প্রস্থের জন্যে তুমি ডেল্টা এক্স আর যদি বের করতে চাও, ডোরা প্রস্থের ইকুয়েশন আমরা জানি ডি ল্যামডা বাই 2d। তাহলে এখানে লাল ডোরার জন্য তোমার ল্যামডা নিতে হবে লালের, এবং ডি এবং স্মল ডি এর আমাদের যেই সম্পর্কটা সেটা আমরা ভেরিয়েবল সাহায্যে রাখবো। এটা 50x, নিচে হচ্ছে এক্স, ইন্টু লালের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে 7000 × 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে এক্স এক্স যদি কাটা যায়, তাহলে তুমি কি এখানে লাল আলোর জন্য ডোরা প্রস্থের মান বের করতে পারবা? হ্যাঁ, এবং এই সেম ডোরা প্রস্থই তোমার পাইতে হবে নীল যে আলোটা আছে সেটার জন্য। তাহলে সেটার জন্য তোমার যদি পাইতে হয় ডেল্টা এক্স আর এর সমান, তাহলে তোমাকে এখানে এই ক্যাপিটাল ডি, এখানে তো ল্যামডা বি লিখবা 2d, এই ক্যাপিটাল ডি এবং স্মল ডির ভিতরে তোমার সম্পর্ক কেমন হইতে হবে, অর্থাৎ পর্দার দূরত্বের কি পরিবর্তন তোমারটা করতে হবে। তাহলে ক্যাপিটাল ডি এবং স্মল ডি সেই দুইটার সম্পর্ক যদি বের করতে চাও, দেখবা ফাইনালি তোমার রেজাল্টটা বের হবে 87.5d। তার মানে তোমার আগে ছিল 50d এর সমান, এখন তোমাকে 87.5d করতে হবে। যদি এটা করো তখনই তুমি কি ডোরা প্রস্থ সেম দেখতে পারবা। ওকে, তাহলে গতে তুমি প্রথমে y of 3b বের করলাম, যে 3 নম্বর উজ্জ্বল ডোরার যেই দৈর্ঘ্য কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, এবং ঘতে আমাদের প্রথমে ডেল্টা এক্স আর বের করলাম, যেটার মান আমাদের ডেল্টা এক্স বি এর সমান যদি হইতে হয়, তাহলে আমাকে ক্যাপিটাল ডি এবং স্মল ডির যে রেশিও সেটা হতে হবে 87.5, যেটা পূর্বে ছিল 50। তাহলে তোমাকে বৃদ্ধি করতে হবে কত, 37.5 গুণ ভ্যালু বৃদ্ধি করতে হবে তোমার ক্যাপিটাল ডি এর মান। ওকে, সো 3টা তেজস্ক্রিয় মৌলের গবেষণালব্ধ ফলাফল দেওয়া আছে তোমাকে নিচে। এখানে এ মৌলের ক্ষয় ধ্রুবক তোমাকে বলে দেওয়া আছে এত। ওকে, তো 3টা মৌল, 3টা এ বি সি, শুধুমাত্র এ মৌলের ক্ষয় ধ্রুবক দেওয়া আছে। তোমাকে এ মৌলের প্রারম্ভিক ভর দেওয়া আছে, মানে m0 এর ভ্যালু দেওয়া আছে, এবং এই m0 ভর টি সমান 1.5 বছর পরিমাণ যখন সময় অতিবাহিত হবে, তখন তার অবশিষ্ট যে ভর স্মল এম সেটা দেওয়া আছে এক্স এ। ক নম্বরে আমাকে সেটাই বের করতে বলছে, এ মৌলের এক্স এ এর মান নির্ণয় করো। তাহলে এ মৌলের জন্য আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, m = m0 e⁻ λt। তাহলে এ মৌলের ক্ষয় ধ্রুবক বা ল্যামডা অফ এ সেটা তো দেওয়া আছে 5.1 × 10⁻³ এবং টাইম দেওয়া আছে m0 সবগুলো ভ্যালু দেওয়া আছে। m0 λt সবগুলো ভ্যালু যেহেতু এখানে দেওয়া আছে আমাদের, তাহলে সেখান থেকে আমরা চাইলে এক্স এ বা স্মল এম এর মান বের করে ফেলতে পারবো। আর ঘতে বের করতে বলছে উদ্দীপক অনুযায়ী ওয়াইবি এবং জেডসি এর মান নির্ণয় করে এদের গড় আয়ুর তুলনা করে মন্তব্য করো। সো ওয়াইবি এবং ওয়াইসির জন্য যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, সেখানে প্রথমত তোমার প্রারম্ভিক ভর বি এর জন্য যদি চিন্তা করো, প্রারম্ভিক ভর m0 এটা দেওয়া আছে, তোমার শেষ ভর এই মানটাও কিন্তু দেওয়া আছে, শেষ ভর স্মল এম। এখন তোমাকে ক্ষয়ের যে সময়টা সেটা দেওয়া নাই, তাহলে তুমি যদি কোনো সূত্র ইউজ করো, m = m0 e⁻ λt, তোমার m0 এই দুইটা ভ্যালু তোমার জানা আছে, তোমার ক্ষয়ের সময় কত সেটা জানা নাই, সেটা বের করতে হবে। বাট তোমার কি এখানে ল্যামডা দেওয়া আছে? ল্যামডা কিন্তু এখানে দেওয়া নাই। তাহলে ল্যামডা যেহেতু দেওয়া নাই, তাহলে এখান থেকে আমাদের ল্যামডা বের করা সম্ভব? এখান থেকে কিন্তু আমরা ল্যামডা বের করতে পারবো না। এবং সিতে যদি আমরা খেয়াল করি, সিতে প্রারম্ভিক ভর m0 সেটা বের করতে হবে, সেটা কত আমাকে দেওয়া আছে ক্ষয়ের সময় এবং অবশিষ্ট ভর। এখন দুইটার ক্ষেত্রে ক্ষয়ের সময় এবং অবশিষ্ট ভর যদি আমাদের বের করতে হয়, তাহলে 2 নম্বর কেজের জন্য তুমি যদি সেম সূত্র আবার ইউজ করো, e⁻ λt, তোমার এখানে কি কি ভ্যালু দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, এই স্মল এম এটার ভ্যালু দেওয়া আছে, তোমার m0 এর ভ্যালু দেওয়া নাই, ল্যামডার ভ্যালুও কিন্তু দেওয়া নাই। তাহলে তুমি তাদের এদের যে গড় আয়ু সেটার যদি তুলনাও যদি করতে যাও তুমি, তাহলে সেই তুলনার ভিতরে তোমার একটার ভিতরে টাইম ভেরিয়েবল থাকতেছে, আরেকটার ভিতরে কি ল্যামডা ভেরিয়েবল থাকতেছে। তাহলে এখানে কোনোভাবেই কিন্তু আমাদের এখানে তুলনা কিন্তু করা যাবে না। ওকে, সো এই ম্যাথে মনে হয় কোনো একটা ইনফরমেশন মিসিং আছে। সো হয়তো এখানে লাস্টে ওয়াই অফ বি, ওয়াই অফ সি সেগুলো তো দেয়া থাকবে না, আমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন হয়তো দেয়া থাকতে পারে। ওকে, সো কেউ যদি এই ম্যাথটা সলভ করতে পারো অন্য কোনোভাবে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, যাতে আমি জিনিসটা জানতে পারি। বাট আমি এই ম্যাথটা করার সময় কোনো চিন্তা করতে পারিনি আর কোনোভাবে।
সো এখানে নিচে একটা লজিক বর্তনী দেওয়া আছে চিত্রে। এই লজিক বর্তনীর গ নম্বরে আমাকে বলছে উদ্দীপকের বর্তনীর লজিক গেটের আউটপুট বুলিয়ানে প্রকাশ করে ট্রুথ টেবিল লিখতে হবে। সো লজিক বর্তনীটা যে আউটপুটটা বের করবা, সেই আউটপুটটা বের করার জন্য তোমাকে কিছু ইনফরমেশন এখানে জানা লাগবে, অথবা এখানে এই জিনিসটাকে সলভ করতে হবে। তাহলে প্রথমত যেই ইনপুটগুলো তোমার এখানে দেওয়া আছে, প্রথমত এখানে এ দেওয়া আছে, এখানে দেওয়া আছে বি। তাহলে এই এ বি যখন তোমাকে এখানে দেওয়া থাকবে, তাহলে এই পাশে যখন এটা ফিরে আসবে তখন এটা একটা নট গেট দিয়ে যাবে। তাহলে এটা হবে তোমার এ নট, এবং এখানে যেই আউটপুটটা আসতেছে, সরি এখানে যে ইনপুটটা আসতেছে সেটা হচ্ছে এ, এবং এখানে বি নট। ঠিক সিমিলারলি এখানে বে, এখানে। তাহলে এটা যেহেতু একটা অ্যান্ড গেট, অ্যান্ড গেটের অপর পাশে এখানে থাকবে এ নট বি, এখানে তোমার থাকবে এ বি নট। তাহলে দুইটাকে যখন তুমি যোগ করবা, তাহলে এ নট বি প্লাস এ বি নট যোগ করার কারণ কি, এটা হচ্ছে একটা অর গেট। তো তখন দুইটা যোগ করব, সেই দুইটা যোগফলের ভ্যালুটাই আমাদের কি, ওয়াইয়ের মান না, এই যে রেজাল্ট। এখন এই যে লজিক গেটের যে আউটপুট, সে আউটপুট বুলিয়ানে প্রকাশ করে ট্রুথ টেবিলে লেখো। সো বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে তো আমরা প্রকাশ করলাম, এখন আমাদের ট্রুথ টেবিল লিখতে হবে ওয়াই ইজ ইকুয়ালস টু এ নট বি প্লাস এ বি নট, যেটাকে অ্যাকচুয়ালি আমরা কি এ এক্সর বি লিখতে পারি। তাহলে এক্সর গেটের যে বুলিয়ান অ্যালজেব্রা টেবিল ট্রুথ টেবিল আছে, সেই ট্রুথ টেবিলটাই তোমার এখানে লিখতে হবে। তাহলে আশা করি সবার মনে আছে। এখানে যেহেতু তোমার দুইটাই ইনপুট এ এবং বি, দুইটা ইনপুটের জন্য তোমার বাইনারি হিসেবে সেই দুইটাকেই নিতে হবে। তাহলে এ বি দুইটা হচ্ছে ইনপুট এবং আমাদের আউটপুট হচ্ছে ওয়াই। তাহলে আমাদের বাইনারি হিসেবে আমরা এতে 0 0 1 1, বিতে 0 1 0 1 দিব। তাহলে যখন এ 0 0 থাকবে তখন আমাদের আউটপুট যেটা সেটা কত হবে, 0 হবে। যখন এ 0 1 হবে তখন আউটপুট কত হবে, 1। যখন এ 0 বি এ 1 বি 0 হবে তখন আমাদের আউটপুট কত হবে, 1। এবং লাস্ট অফ অল যখন দুইটাই আমাদের 1 হবে তখন আমাদের আউটপুট 0 হবে। সো এটা হচ্ছে তোমার এই যে লজিক গেট, সেই লজিক গেটের যে আউটপুট সেটার তোমার বুলিয়ান অ্যালজেব্রা প্রকাশ করার পর সেই ট্রুথ টেবিলটা এভাবে তোমাকে এঁকে দিতে হবে। উদ্দীপকের বর্তনীটি শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব কি না। সো শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব কিনা, তার মানে তোমাকে একটা এক্সর গেট বিল্ড করতে হবে। কি এক্সর গেট বিল্ড করতে হবে আমাদের, ন্যান্ড গেট ইউজ করার মাধ্যমে। সো ন্যান্ড গেট মানে হচ্ছে আমাদের নট অ্যান্ড। সো ন্যান্ড গেট ইউজ করে যখন আমাদের এক্সর গেট বের করবো আমরা, তখন সেটার জন্য প্রথমত আমাদের এ এবং বি দুইটাকে ইনপুট আকারে নিতে হবে। সো ধরো এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, সো এটা একটা ন্যান্ড গেট। সো ন্যান্ড গেটের আমরা ইনপুট হিসেবে এ এবং বি এই দুইটাকে প্রথমে নিলাম। তাহলে আউটপুট আকারে কী বের হলো, এ বি নট। তাহলে এখান থেকে আমরা একটা এর যেই ইনপুট সেটাকে আমরা এ বি নটের সাথে আমরা অ্যান্ড করব। এটা করলে আমাদের রেজাল্ট কত হবে, এ ইন্টু এ এবং বি এর যে নট সেই পুরোটার উপরে নট। ঠিক সিমিলারলি নিচের দিক দিয়েও আমাদের সেম কাজটা করতে হবে। আমরা যদি এখানে আরেকটা বি থেকে একটা ইনপুট নিয়ে আসি, যেই ইনপুটটাকে আমরা এইখানের সাথে আবার নট গেট করে দিলাম, করলে এখানে কত হবে, বি ইন্টু এ বি এর নটের উপরে বার। এবং লাস্ট অফ অল এই দুইটা আউটপুট এটাকে যখন আমরা ন্যান্ড করব তখন আমাদের যে ওয়াইটা আসবে সেটা দেখো, সেটার রেজাল্ট হবে এরকম, এ এবং এ বি এর যে নট এটা তো আসেই, এবং আবার ছিল আমাদের বি এবং এ বি এর নট, এটা তো ছিল, এখন দুইটার উপর ন্যান্ড হয়ে যাবে টোটাল। তাহলে প্রথমত এই জিনিসটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে এ ইন্টু এ বির উপর নট, সো নটের উপর নট থাকলে এটা তো কাটাকাটি চলে যাবে, প্লাস বি এবং এ বি নট, তো এটাও নটের উপর নট। তাহলে তোমার এইখানে থাকতেছে কি, এ ইন্টু এর ভিতরের নটটা যদি তুমি ভাঙাও, এ নট প্লাস বি নট, প্লাস বি ইন্টু এখানে যদি ভাঙাও ঠিক সেম এ নট প্লাস বি নট। তাহলে এ ইন্টু এ নট এটার মান কত হবে, 0 হবে। তাহলে এখানে থাকবে কত, এ ইন্টু বি নট, বি ইন্টু বি নট এটার গুণফল কত হবে, 0 হবে।
তাহলে এখানে তোমার থাকবে বি ইন্টু এ নট, দ্যাট ইজ এ এক্সোর বি। তাহলে এই যেই গেটটা দেওয়া আছে তোমার ন্যান্ড গেট ইউজ করে, সেই গেটটাই কিন্তু তোমার একটা এক্সোর গেটের এক্সোর যে সার্কিট সেটা। তাহলে ন্যান্ড গেট দ্বারা এক্সোর গেট বাস্তবায়ন করা সম্ভব। সো এটা সত্যতা যাচাই করার মানে হচ্ছে তোমার এই গেটটাকে দেখাতে হবে।